বন্দরনগরীতে টিকা নিতে কয়েক গুণ বেশি নিবন্ধন, বুথ বাড়িয়েও চট্টগ্রাম মেডিকেলে হিমশিম অবস্থা, বন্ধ নিবন্ধন, উপচে পড়া ভিড়ে কেন্দ্রগুলো সংক্রমণের হটস্পট। কাস্টমার কেয়ারের কর্মকর্তা সেজে ফোনে গ্রাহককে ধাঁধায় ফেরে কৌশলে পাসওয়ার্ড চুরি, হাতিয়ে নেয় মোবাইল ব্যাংকিংয়ের লাখ লাখ টাকা। মাগুরায় 2 প্রতারক গ্রেফতার। এবং 2 মাসের ব্যবধানে চট্টগ্রামে আবারও নালায় পড়ে দুর্ঘটনা, মুরাদপুরে নিখোঁজ এক, কয়েক ঘন্টার বৃষ্টিতে পানির নিচে নগরী, জলাবদ্ধ মা ও শিশু হাসপাতাল। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। সক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি মানুষ নিবন্ধন করায় টিকা প্রয়োগে হিমশিম অবস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। এই অবস্থায় সাময়িকভাবে নিবন্ধন বন্ধ রেখেছে নগরীর টিকা দেওয়ার প্রধান এই কেন্দ্রটি। অন্যদিকে কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের ব্যাপক সমাগম থাকায় সংক্রমণের হটস্পট বলে মত বিশেষজ্ঞদের। এক্ষেত্রে দেশের দক্ষ ইপিআই ব্যবস্থাকে কাজে লাগিয়ে জোন ভিত্তিক কেন্দ্র করার পরামর্শ তাদের। বিস্তারিত ফেরদৌস লিপির রিপোর্টে। দেশে করোনা টিকা প্রয়োগ শুরুর 7 মাস পর এসে কেন্দ্রগুলোতে অপেক্ষমান এই দীর্ঘ লাইন দেখে বোঝা যায় টিকা নিয়ে সব ধরনের ভয়ভীতি দূর হয়েছে সাধারণ মানুষের। তবে এরই মধ্যে সক্ষমতার বেশি নিবন্ধন হয়েছে বন্দরনগরী চট্টগ্রামের অধিকাংশ টিকা কেন্দ্রগুলোতে, যার মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 80,000 SMS এর জট তৈরি হয়েছে। কখন রেজিস্ট্রি করছে 1 মাস হয়ে গেছে, এখন SMS আসতেছে না, সেজন্য দিতে পারতেছি না। তারা আমাদেরকে বলতেছে SMS না আসলে আপনারা পাবেন না, লাইনে দাঁড়াবেন না। হাজার হাজার লোক দাঁড়িয়েছে, কষ্ট তো কোনো মানে হয় না। টিকা প্রত্যাশীদের চাপ বেড়ে যাওয়ায় বুথের সংখ্যা কয়েক গুণ বাড়িয়েও বাড়তি চাপ সামাল দিতে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে। তাই আপাতত নিবন্ধন বন্ধ রেখেছে প্রতিষ্ঠানটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র ভ্যাকসিন দেওয়ার রেজিস্ট্রেশনটা এখন সেন্ট্রালি বন্ধ করা আছে। এটা সাময়িক একটা ব্যাপার। এটা আমাদের রেজিস্ট্রেশন, আমরা যাদের রেজিস্ট্রেশন করা হয়ে গেছে, এই লোডটা আবার যখন ক্লিয়ার করে ফেলবো অটোমেটিক্যালি এটা আমরা আবার খুলে যাবে। টিকা কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি মানাটাও দুরূহ হয়ে পড়ছে। এতে কেন্দ্রগুলো হয়ে উঠছে সংক্রমণের হটস্পট। এই ক্ষেত্রে দেশের ইপিআই ব্যবস্থাকে কাজে লাগিয়ে এলাকা ভিত্তিক টিকা কার্যক্রম পরিচালনার পরামর্শ বিশেষজ্ঞদের। 100টি কেন্দ্র করার মতো সক্ষমতা স্বাস্থ্য বিভাগের আছে, সিটি কর্পোরেশনের আছে। আমরা এগুলো প্র্যাকটিস শুরু করতে হবে, না হলে এই টিকাদান কেন্দ্রে এসে শত শত মানুষ, হাজার মানুষ একসাথে জড়ো হচ্ছে, এটি নতুন করে সংক্রমণের একটি সূচনা করতে পারে। নগরীতে 11টি স্থায়ী টিকা কেন্দ্র রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও সিটি কর্পোরেশনের বেশ কয়েকটি টিকা কেন্দ্রে প্রতিদিন প্রায় 1,500 থেকে 2,000 পর্যন্ত মানুষকে টিকা প্রয়োগ করা হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে আগামী 7 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ডোজ দেয়া। প্রথম ডোজ নেয়া কেন্দ্র থেকেই নিতে হবে দ্বিতীয় ডোজ। গতকাল সকালে রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগার প্রবাসীদের পাঠানো পোর্টেবল ভেন্টিলেটর বিতরণ অনুষ্ঠানে কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার ABM খুরশিদ আলম। বলেন, 2-1 সপ্তাহের মধ্যেই দেশে আসবে কোভ্যাক্সের মাধ্যমে ফাইজারের 60 লাখ টিকার প্রথম চালান। করোনা মোকাবিলায় প্রবাসী বাংলাদেশিদের উপহার হিসাবে পাঠানো 561টি ভেন্টিলেটর কেন্দ্রীয় ঔষধাগার CMHDতে এসেছে মাসখানেক আগে। এসব পরিচালনার প্রশিক্ষণ শেষে অবশেষে তা তুলে দেওয়া হলো রাজধানীর কোভিড হাসপাতালের পরিচালকদের হাতে। বুধবার CMHD মিলনায়তনে এর আনুষ্ঠানিকতা সারেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ABM আব্দুল্লাহ। যেমন আরো নতুন নতুন কিছু মেশিন আমাদের জনাব মোর্শেদ জামান সাহেব কিন্তু বলছেন, আমাদের সিপা বাইপা এই ধরনের এগুলো আরো আধুনিক মেশিন, লেটেস্ট, এগুলো যদি আনা যায় আমি তার জন্য উদ্যোগ গ্রহণ করবো, আমি চেষ্টা করে যাবো। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, বিশেষ ক্যাম্পেইনে যারা রেজিস্ট্রেশন ছাড়া টিকা নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে 7 সেপ্টেম্বর থেকে। তারিখে আমাদের সেকেন্ড ডোজটা দেওয়ার কথা, 7 তারিখে, 7ই সেপ্টেম্বর। আমরা ইতিমধ্যে আমরা জেনেছি যে 30 তারিখে আমাদের 50 লাখ সিনোফার্ম টিকা আসবে। তাহলে পরে আমি আশা করছি এই কয়দিনে যদি ওই 30 লাখের মধ্যে ধরেন যে আরো 7-8 লাখ বা 10-15 লাখ খরচাও হয়ে যায়, বাকি 50 লাখ আসলে পরে আমরা তাদের সেকেন্ড ডোজটা নিশ্চিত করতে পারবো। ফাইজারের একটি বড় চালান দেশে আসবে বলেও জানান ডিজি। আর এ মাসেই আসছে সিনোফার্মের আরো 50 লাখ টিকা। আপনাদেরকে একটা সুসংবাদ দিতে চাই যে আমাদের 60 লক্ষ যে ফাইজারের টিকা আসার কথা ছিল, আমাদেরকে কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে জানানো হয়েছে এটা অতি দ্রুত এসে পৌঁছাবে।
এটার নির্দিষ্ট তারিখটা এখন পর্যন্ত হয়নি, তবে আমরা আশা করছি যে আগে এই মাসের মানে একদম শেষ দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে হয়তোবা আমরা এটা পেয়ে যাব। আগামীতেও টিকার এমন চালান অব্যাহত থাকবে, তাই সবার দ্বিতীয় ডোজ নিশ্চিতে কোনো সংকট হবে না বলেও জানান স্বাস্থ্যের মহাপরিচালক। রাশেদ লিবন, সময় সংবাদ, ঢাকা। এদিকে সারা দেশে ধীরে ধীরে কমতে শুরু করেছে করোনা সংক্রমণ, কমছে মৃত্যুর সংখ্যাও। 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 114 জন। ভ্যাকসিন কার্যক্রমের সফলতায় শনাক্তের হার অনেকটাই নিয়ন্ত্রণে বলে মনে করেন চিকিৎসকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সবাইকে টিকা নেয়ার পরামর্শ। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। আগস্টের শেষে এসে দেশের বিভিন্ন জেলায় কমতে শুরু করেছে করোনার দাপট। বিশেষ করে উত্তরাঞ্চল আর সীমান্তবর্তী জেলাগুলোতে সপ্তাহখানেক আগেও যে পরিস্থিতি ছিল তা এখন অনেকটাই নিয়ন্ত্রণে। হাসপাতালগুলোতে মুমূর্ষু রোগীর সংখ্যা এখন অনেকাংশে কম। আইসিইউ আর শয্যা সংকটের হাহাকারও কমেছে বেশিরভাগ জেলাতেই। টিকার প্রতি মানুষের আগ্রহ আর সচেতনতা বাড়ায় প্রাণঘাতী ভাইরাসটির বেগতিক দশা থেকে মুক্তি মিলছে বলে মনে করেন চিকিৎসকরা। মানুষের মধ্যে একটা ভয় ভীতিও কাজ করেছিল। আমরা গত লকডাউনে যেটা দেখেছি, টিকাদান কার্যক্রম শুরু হয়েছিল, সেটারও একটা পজিটিভ রেজাল্ট আশা করি আমরা পাচ্ছি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকায়, মারা গেছেন 34 জন। আর চট্টগ্রামে মিলছে টিকার সুফল। আগের তুলনায় কোভিডের দাপট অনেকাংশে হ্রাস হয়েছে, মৃত্যু হয়েছে 29 জনের। ভ্যাকসিন নেওয়ার পরে সংক্রমণটা হয়ও, তা সেটা দেখা যায় যে খুব সিভিয়ার হয় না। মানুষের মধ্যে ভ্যাকসিন নেওয়ার জন্য অনেক আগ্রহ তৈরি হয়েছে। ভয়ঙ্কর দশা থেকে অনেকটাই নিয়ন্ত্রণে রাজশাহী। হাসপাতালগুলোর পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। অঞ্চলটিতে একদিনে 13 জন প্রাণ হারিয়েছেন। টালমাটাল খুলনাও এখন অনেকটা শান্ত, যদিও গত কয়েকদিনে প্রায় শূন্যের কোটায় অবস্থান জেলাটির। আর বিভাগটিতে মারা গেছেন 13 জন। মৃদু এবং মাঝারি ধরনের কিছু লক্ষণের রোগী এখন পাওয়া যাচ্ছে। এখন খারাপ রোগী আমাদের কাছে আসছেই না। সিলেটের হাসপাতালে কমেছে রোগীর চাপ, তবে আক্রান্তরা বেশিরভাগই মুমূর্ষু। একদিনে বিভাগটিতে 9 জন প্রাণ হারিয়েছেন। সংক্রমণের সংখ্যা কমলেও মৃত্যুর মিছিল থামছে না ময়মনসিংহে। শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ঝরছে প্রাণ। 24 ঘন্টায় বিভাগটিতে 6 জন মারা গেছেন। রংপুরে একদিনে 6 জনের মৃত্যু হয়েছে। আর পরিস্থিতির ভয়াবহতা কমেছে বরিশালে। 24 ঘন্টায় 4 জন মারা গেছেন। লাবিব হাসান, সময় সংবাদ। দেশে প্রতিদিনই 250-র বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। 24 ঘন্টায় আরও 278 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিকে চলতি বছর এই রোগে অন্তত 38 জনের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। আর উত্তরের মেয়র বলেন, বৃষ্টি কমে এলেই পরিস্থিতি ভালো হবে। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় স্থানীয় সরকার মন্ত্রী ডেঙ্গু পরিস্থিতিকে মন্দের ভালো বলে উল্লেখ করেন। বেড়ে চলছে ডেঙ্গুর প্রকোপ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে প্রতিদিন 250-র বেশি মানুষ আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। আশঙ্কার বিষয়, এর মধ্যে বড় অংশই শিশু। অবস্থা নিয়ন্ত্রণে 10টির বেশি সমন্বয় সভা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, কিন্তু পরিস্থিতির দৃশ্যত উন্নতি নেই। এই অবস্থাতেও চলমান ডেঙ্গু পরিস্থিতিকে মন্দের ভালো হিসেবে সন্তুষ্টি প্রকাশ স্থানীয় সরকার মন্ত্রী। গ্লোবাল সিনারিটা এটা দিছি যে এটা আমাদের মন্দের ভালো, অর্থাৎ একটা সন্তুষ্টির জায়গা হলো যে আমরা এই পর্যায়টাকে আসলে নিয়ন্ত্রণ এই পর্যায়ে রাখতে পেরেছি। আমার মনে হয় এটা আমাদেরকে স্বীকার করতেই হবে। এর মধ্যে ডেঙ্গুতে 35 জনের প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। তবে বৃষ্টি আর অপরিকল্পিত নগরায়ন ডেঙ্গু পরিস্থিতিকে নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছে বলে মনে করেন তিনি। আবহাওয়ার যে তথ্য আমরা পাচ্ছি যে আগামী 7 দিনও হয়তোবা বৃষ্টি হবে, তো সুতরাং এটা আমাদের জন্য একটি বড় প্রতিকূলতা। আর দ্বিতীয় প্রতিকূলতাগুলো আপনারা জানেন, অপরিকল্পিত নগরায়নের কারণে আমাদের উৎসস্থল বিপুল সংখ্যক। আমরা অত্যন্ত দুঃখিত যে তারপরও ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রায় 35 জন ইন্তেকাল করেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের জরিপে উঠে আসা হটস্পট অনুযায়ী অভিযান অব্যাহত রেখেছে উত্তর সিটি কর্পোরেশন। নির্মাণাধীন ভবনেই মিলছে ডেঙ্গুর লার্ভা। মানুষের সচেতনতার অভাবকেই দুষছেন উত্তরের মেয়র। গতকাল থেকে আমাদের যে কনস্ট্রাকশন বাসাবাড়ি যেটা আছে, এটিতে অভিযান চলছে। মিরপুর এবং উত্তরাতে আমাদের ফোকাস হচ্ছিল কনস্ট্রাকশন বাসাবাড়িতে, আমরা সেই কাজটা করছি। 2019 সালের তুলনায় পরিস্থিতি ভালো হলেও চলতি বছর দেশব্যাপী এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন 8575 জন। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা।
আবারও অপরাধে জড়ালো পুলিশ। এবার দিনাজপুরে মা ছেলেকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে সিআইডির এএসপি সহ 3 পুলিশ সদস্যের বিরুদ্ধে। মুক্তিপণের টাকা আনতে গেলে হাতে নাতে তাদের আটক করে পুলিশে দেয় জনতা। আটককৃতদের কারাগারে পাঠিয়েছেন আদালত। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। স্বজনরা জানান, গত 23শে আগস্ট রাতে চিরির বন্দরের নান্দরাই গ্রামে জোহরা বেগম ও তার ছেলে জাহাঙ্গীর আলমকে ডিবি পরিচয়ে মোটরসাইকেল ও মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় 10 ব্যক্তি। বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশ ও র্যাবকে জানানো হলে উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ। এরই মধ্যে অপহৃত জোহরা বেগমের মেয়ের জামাই কামরুজ্জামানের মোবাইলে 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে কে বা কারা। মঙ্গলবার বিকেল 5টার দিকে 10 মাইল এলাকায় মুক্তিপণের টাকা দিতে যান স্বজনরা। এ সময় মাইক্রোবাস সহ অপহরণকারীদের আটক করে পুলিশে দেয় স্থানীয় জনতা। পরে জানা যায় অপহরণকারীরা সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল ফারুক ও একজন মাইক্রোবাস চালক। পলাশ নামে স্থানীয় এক দালালকেও আটক করা হয়। 8-9 জনই ছিল। আমি এখানে কি পরিচয় দিছে? সিআইডি পরিচয় দিছি। আমি 5-6টা সিলকার দিছি। 8-10 জন গেটের ভিতরে ঢুকে আমার খালাতো ভাইকে আর খালাকে মুখে টেপ বেঁধে হ্যান্ডকাপ পরাই দেয়, বলে আমরা সিআইডির লোক, আমরা ডিবির লোক। শালার নাম্বারটাতে ফোন আসার সঙ্গে সঙ্গে কিন্তু ওই ফোনটা আরেকজনই বলতেছে যে আপনার নাম কামরুল। তো হ্যাঁ, পরিচয় দিলাম। বলতেছে যে আপনার শাশুড়ি আর শালাকে নিয়ে যাইতে চান, তাহলে 15 লক্ষ টাকা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন। 15 লক্ষ টাকা, তারপরে আস্তে আস্তে কমায় যে 10 লক্ষ টাকার মূল দাবিদার। ধরা আছে 4 জন, ওখানে আছে ডিআইবি পরিচয় দিছে মাঝতে, আবারও কখনো সিআইডি, এইরকম মানে ওরা পরিচয় দিছে। রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার জানান, কোনো ধরনের অফিসিয়াল অনুমোদন না নিয়েই সেখানে গিয়েছিল অভিযুক্তরা। এদিকে এ ঘটনায় অভিযুক্ত 5 জনকে আসামি করে চিরির বন্দর থানায় একটি মামলা করা হয়। পরে বুধবার বিকেলে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিশির কুমার বসুর আদালতে আসামিদের হাজির করা হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। আটক এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনস্টেবল আহসানুল ফারুক রংপুর সিআইডিতে কর্মরত। সময় সংবাদ, দিনাজপুর। কক্সবাজারে মেজর অবসরপ্রাপ্ত সিনহা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের সময় কাঠগড়ায় বসে আসামি ওসি প্রদীপের মোবাইল ফোনে কথা বলার ঘটনায় পুলিশের 3 সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। গঠন করা হয়েছে তদন্ত কমিটি। এদিকে বুধবার 3য় দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 5 থেকে 8 সেপ্টেম্বর। এদিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সিনহা হত্যার বিচার চেয়ে মানববন্ধন করা হয়। বুধবার সকাল 9:45টায় সিনহা হত্যা মামলার 15 আসামিকে কক্সবাজার জেলা কারাগার থেকে একটি প্রিজন ভ্যানে করে কড়া পুলিশ পাহারায় আনা হয় আদালতে। পরে 10:40 শুরু হয় মামলার প্রথম দফায় 3য় দিনের সাক্ষ্য গ্রহণের বিচারিক কার্যক্রম। মামলার আইনজীবী জানালেন, মামলার 83 জন সাক্ষীর মধ্যে প্রথম দফায় 3 দিনে মামলার বাদী ও 2 নম্বর সাক্ষীর জবানবন্দি গ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। আগামী 6-7-8 সেপ্টেম্বরে 15 বলবে, 1 সপ্তাহ পরে এই মামলাটা চলবে। আসামি পক্ষের আইনজীবী জানালেন, মামলার 2 নম্বর সাক্ষী ও সিনহার সঙ্গী সিফাত আদালতে যে সাক্ষ্য দিয়েছেন সেটির সঙ্গে এজাহার আর চার্জশিটের অভিযোগগুলোর মধ্যে কোনো মিল নেই। এ ব্যাপারে আদালতের কাছে ন্যায় বিচারের জন্য আবেদন জানানো হয়েছে। অভিযোগ এবং সাক্ষীর জবানবন্দির এগুলোর বিষয়ে নিশ্চয়ই আইনগত যুক্তিতর্ক হবে এবং তার পরবর্তী পর্যায়ে আদালত তারা এর মধ্যে বিবেচনা করবেন যে এটাকে তিনি কিভাবে দেখবেন। প্রধান আসামি লিয়াকতের সই জাল করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেয়ার যে অভিযোগ তোলা হয়েছে তা মামলার স্বাভাবিক গতিকে ব্যাহত করার কৌশল বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। মামলার চলমান গতিকে ব্যাহত করার জন্য এ ধরনের কিছু কিছু কৌশলীদের কৌশল, আমাদের বিজ্ঞ কৌশলীদের এই অপকৌশলগুলো আমরা অত্যন্ত সুস্থ এবং সুন্দরভাবে আমরা মোকাবেলা করছি।
এদিকে সিনহা হত্যা মামলার সাক্ষ্য গ্রহণকালে আদালতের কাঠগড়ায় বসে আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের মোবাইল ফোনে কথা বলার ঘটনায় পুলিশের 3 সদস্যকে দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে ঘটনার দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গঠন করা হয়েছে পুলিশের 3 সদস্যের একটি তদন্ত কমিটি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। কাস্টমার কেয়ারের ফোন নম্বরের সঙ্গে গুণ দিতে বলা হয় পাসওয়ার্ড। গুণফল জানতে চাওয়া হয় টার্গেট ব্যক্তির কাছে, পরে গুণফলকে ভাগ দেয়া হয় কাস্টমার কেয়ারের ফোন নম্বর দিয়ে। বেরিয়ে আসে পাসওয়ার্ড। গুণ আর ভাগের ধাঁধায় ফেলে একটি চক্র হাতিয়ে নিচ্ছে মোবাইল ব্যাংকিংয়ের অ্যাকাউন্টে থাকা গ্রাহকের টাকা। মাগুরা থেকে 2 প্রতারককে গ্রেফতারের পর গোয়েন্দা পুলিশ বলছে, বারবার সচেতন করার পরও কিছু গ্রাহকের অসতর্কতার কারণেই সুযোগ পাচ্ছে প্রতারকরা। বুলবুল রেজার রিপোর্ট। মোবাইল ব্যাংকিং সেবা দানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের এজেন্টদের দোকানে লেনদেন করতে আসা গ্রাহকদের নিবন্ধন বইয়ে মোবাইল নম্বর লিখতে হয়। সেখানে ওত পেতে থাকা প্রতারকদের একটি অংশ কৌশলে ছবি তুলে নেয় বইয়ের। সেই ছবি পাঠিয়ে দেওয়া হয় চক্রের অন্য সদস্যদের কাছে। পরে তারা ভুয়া কর্মকর্তা সেজে ফোন করেন গ্রাহকদের। আমার পিনকোডটা মনে হয় নিয়ে গেছে, এর মাধ্যমে সে আমাকে সারাক্ষণ ব্যস্ত রাখার পর আমি এরপরে আবার কয়েকটা নাম্বার দিলে 2টা, ওখানে আমাদের প্রায় 20,000 টাকার মতো নিয়ে গেল। প্রায় এমএল নিয়ে মোটা 45,900 টাকার মতো সে আমার থেকে নিয়ে গেছে। কাস্টমার কেয়ারের নম্বরের সঙ্গে পাসওয়ার্ড গুণ করার কথা বলা হয়। পরে গুণফলটি জানতে চায় প্রতারক চক্র। গুণফল পাওয়ার পর কাস্টমার কেয়ারের নম্বর দিয়ে ভাগ দিলেই বেরিয়ে আসে পাসওয়ার্ড। অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ চলে যায় প্রতারকের কাছে। ফরিদপুরের ভাঙ্গা ও মধুখালী উপজেলা, রাজবাড়ীর বালিয়াকান্দি এবং মাগুরার শ্রীপুর উপজেলার কিছু গ্রামের অধিবাসীর পেশায় বিভিন্ন মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা সেজে প্রতারণা করা। অবস্থা এমন দাঁড়িয়েছে, এখন এটিকে তারা আর অপরাধী মনে করে না। প্রতারণাকে তারা অনেকটা পেশা হিসেবে নিয়েছে, এমন দাবি পুলিশের। মাগুরার শ্রীপুরে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করেছে 2 প্রতারককে, যারা দীর্ঘদিন ধরে মোবাইল ব্যাংকিং কোম্পানির কর্মকর্তা সেজে প্রতারণা করে আসছিল। গ্রাহকের 45 লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে তারা। অ্যাকাউন্ট হোল্ডার যদি ওটিপিটা হ্যাকারকে দিয়ে দেয়, তো সেই ক্ষেত্রে কন্ট্রোলটা হ্যাকারের কাছেও চলে যায়। তখন ওই অ্যাকাউন্টে যে টাকাটা থাকে সেটা তারা অন্য কোনো অ্যাকাউন্টে, হ্যাকাররা অন্য কোনো অ্যাকাউন্টে ট্রান্সফার করে ওর অ্যাকাউন্টে জিরো করে ফেলে। কর্মকর্তা সেজে কোনো গ্রাহককে ফোন দিয়ে গুণ ভাগের কথা বললেই বুঝতে হবে প্রতারক। বিষয়টিকে এড়িয়ে যাওয়ার পরামর্শ পুলিশের। শনাক্ত করে ওদেরকে আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। 2 মাসের ব্যবধানে চট্টগ্রামে আবারও নালায় পড়ে দুর্ঘটনা। এবার মুরাদপুরে জলাবদ্ধতায় নালায় পড়ে 55 বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গতকাল সকাল 11:30টার দিকে দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধারে সারাদিন কাজ করে ফায়ার সার্ভিসের 5 সদস্যের টুকুরি দল। তবে সন্ধ্যা 7টা পর্যন্ত তাকে না পাওয়ায় উদ্ধার কাজ আপাতত সমাপ্ত ঘোষণা করা হয়। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। সিসিটিভি ফুটেজে দেখা যায় চট্টগ্রাম নগরীর মুরাদপুরে নালায় পড়ে ব্রিজের নিচে ডুবে যায় সাদা শার্ট পরা এক পথচারী। আরেক পথচারী তাকে বাঁচাতে চেষ্টা করেও ব্যর্থ হয়। বুধবার সকাল 11:30টার দিকে চকবাজার থেকে ফটিকছড়ির মাইজভান্ডারে যাচ্ছিল সালে আহমদ। নগরীর মুরাদপুরে হোটেল জামানের সামনে গেলে পা পিছলে নালায় পড়ে যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। নালা আর রোড সমান হয়ে গেছিল। 3 জন ছিল, তো একদম স্লিপ কেটে পড়ে গেছে। ফায়ার সার্ভিসকে আমরা কল করছি ত্রিভুবনের মধ্যে, আমরা 11:30 থেকে ফায়ার সার্ভিস আসে 1-2টার দিকে। নিখোঁজের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের 5 সদস্যের একটি দল তার খুঁজে নালায় তল্লাশি শুরু করে। না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানান ফায়ার সার্ভিস। যেখানে ডুবছে ওইখান থেকে আমরা বদার পর্যন্ত সার্চ করতেছি, এখন আমরা উদ্ধার করতে পারিনি। যতক্ষণ পর্যন্ত আমরা বিট টিমকে উদ্ধার করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে। নিখোঁজ সালে আহমদের গ্রামের বাড়ি পটিয়া উপজেলায়। তার এক ছেলে এক মেয়ে রয়েছে। এর আগে গত 30 জুন সিএনজি সহ নগরীর মেয়ের গলিতে নালায় পড়ে 2 জনের মৃত্যু হয়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বুধবার কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে আবারও পানির নিচে চট্টগ্রাম। প্রধান সড়ক থেকে অলিগলি সব জায়গায় সৃষ্টি হয় জলাবদ্ধতা। সেই সঙ্গে পুরো নগরীতে দেখা দেয় যানজট। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় অফিসগামীদের। নুরজামাল আতিকের ক্যামেরায় বিস্তারিত, পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত একটানা ভারী বৃষ্টিতে তলিয়ে যায় চট্টগ্রাম নগরীর অধিকাংশ সড়ক। যাত্রীবাহী বাস, কাভার্ড ভ্যানকে পানি ঠেলে যেতে হয় গন্তব্যে।
নগরী ১৬ শহর বদ্দারহাট, রহমতগঞ্জ, আগ্রাবাদ, কাপাসগোলা সহ অধিকাংশ এলাকায় কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি জমে। সেই সঙ্গে বাসাবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ে। এতে চরম দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। পানি মানুষ চলাচল করতে পারে না, রাস্তা উঁচা হয়তো তাহলে না পানিটা জমতো না। অনেক কষ্ট পাচ্ছি পানির জন্য। পানির মধ্যে যানবাহন নষ্ট হয়ে যাওয়ায় দুর্ভোগ বেড়ে যায় কয়েক গুণ। সেই সাথে পুরো নগর জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজটের। সিটি মেয়র রেজাউল করিম চৌধুরীর বাসভবনের সামনেও সৃষ্টি হয় জলাবদ্ধতা। নালা নর্দমাগুলো পরিষ্কার না করার কারণে বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ নগরবাসীর। নালা পরিষ্কার থাকতো তাহলে পানিগুলো নেমে যেত আর সমস্যাটা হতো না। নালা থেকে ময়লা পরিষ্কার করে উপরে রাখা হয়, যার জন্য বৃষ্টির পানিতে আবার ময়লাগুলো আবার নালাতে পড়ে। বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সকাল ৫:৩০ থেকে ৭:৩০ পর্যন্ত ২ ঘন্টা টানা বৃষ্টি হয়। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টিপাত হচ্ছে জানিয়ে আবহাওয়া অফিসের পূর্বাভাস আরও ২-৩ দিন ভারী বৃষ্টি হতে পারে। সামান্য বৃষ্টিতেই এভাবে পানির নিচে তলিয়ে যায় বন্দরনগরী চট্টগ্রাম। আর কতদিন পার হলে এই দুর্দশা থেকে নগরবাসীর মুক্তি মিলবে, সেটি এখন সবচেয়ে বড় প্রশ্ন। নগরীর ১৬ শহর এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। উজানের পানির তীব্র স্রোতে ভোলার রাজাপুর এলাকায় মেঘনার ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। কয়েকদিনে বিলীন হয়ে গেছে মাছঘাট, অর্ধশতাধিক ঘর বাড়ি, মসজিদ সহ প্রায় ৪০০ মিটার এলাকা। বর্ষার মধ্যে ঘর বাড়ি হারা পরিবারগুলো রয়েছে নানা ভোগান্তিতে। হুমকির মুখে রয়েছে আরও শতাধিক ঘর বাড়ি, বাগান ও ফসলি জমি। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইতোমধ্যে বালু ভর্তি জিও টিও ফেলে ভাঙন রোধে কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। মেঘনার উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোত উত্তর ভোলার রাজাপুর ইউনিয়নের জোরখাল এলাকায় এসে আঘাত হানে। এতে নদীর প্রায় আধা কিলোমিটার এলাকা জুড়ে ঘূর্ণিস্রোতের সৃষ্টি হয়। স্রোতের আঘাতে রাজাপুরের জোরখাল মাছঘাট, বৃষ্টি ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ও এলাকার অর্ধশতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে প্রায় ৪ কিলোমিটার এলাকা। কিছু ঘর স্থানীয় ঈদগাহ ও বেড়িবাঁধের পাশে রেখেছেন ভাঙন কবলিতরা। তবে নতুন করে ঘর তোলার জায়গা না থাকায় দিশেহারা দরিদ্র পরিবারগুলো। ঘরবাড়ি সব তলে যাইতে আছে, আপনার সাইন ফইরা মনে হয় ৪-৫ কানি ভাঙে একদিনে। উত্তরের পানি আইয়া চাপ দিয়ে নদীর ভাঙন বেতালে স্রোত হয়েছে। হুমকির মুখে আছে ১০০০ ঘর বাড়ি এবং বেড়িবাঁধও হুমকির মুখে আছে। ঘরের নাম মাল সরাই মাল সরাই ঢালাই বেরিয়ে বগল নিয়ে মাল মাতা ঘর দুয়ার নিয়ে রাখছি। তারপরে জায়গা বাসানে ঘর নিয়ে ঘর ছুটে নিয়ে পয়সা ওঠাই মাছ তরিকে কোন রকম খোলা আকাশের নিচে রয়েছি। রাজাপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড পুরোটাই ভাঙন ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয় জনপ্রতিনিধির। নদী শাসন করা হয় জিওমেকের মাধ্যমে, তারপর পরবর্তীতে যদি সিসি ব্লক দেওয়া হয় তাইলে আমাদের এই দাস রক্ষা হবে। আর ভাঙন রোধে বালু ভর্তি জিও টিউব স্থাপনের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি স্থায়ীভাবে পদক্ষেপ নেওয়ার কথা জানান নির্বাহী প্রকৌশলী। তো ওইখানে প্রায় ৪ কিলোমিটার দৈর্ঘ্যে আমাদের প্রোটেকশন ওয়ার্কের জন্য ডিপিপি প্রণয়নের কার্যক্রম চলমান আছে। মেঘনার ভাঙনের মুখে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, 5টি বাজার, 20টি শিক্ষা প্রতিষ্ঠান ও ৫,০০০ পরিবার। সময় সংবাদ, ভোলা। জিয়াউর রহমান ১৯৭১ সালে পাকিস্তানের ISI এর এজেন্ট হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বুধবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তারা কথা বলেন। নেতারা বলেন, জিয়া বঙ্গবন্ধুর খুনিদের সহযোগিতা না করলে 15ই আগস্ট ঘটত না। ৭১-এর ঘাতকরা ৭৫-এর বর্বরোচিত হত্যাকাণ্ড ঘটিয়েছে। এরাই জেলখানায় জাতীয় 4 নেতাকে হত্যা করেছে। এরাই 2004 সালে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। পাকিস্তানের 23 বছর জাতির জনক বঙ্গবন্ধু যাদের যেই শক্তির বিরুদ্ধে লড়াই করছেন, এই একই শক্তি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে। বাংলাদেশে খুনের রাজনীতির পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাসযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। ষড়যন্ত্রের রাজনীতি নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। দেশের উন্নয়নে সরকারের রাজনৈতিক অংশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। তাই কোনো ভুল বিবৃতি নিয়ে সম্পর্ক নষ্ট হতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি।
কোনো একটা ভুল বিবৃতির জন্য সরকারের রাজনৈতিক অংশের সাথে কর্মকর্তা কর্মচারীদের যে ঘনিষ্ঠ সম্পর্ক এবং যেইভাবে ঘনিষ্ঠভাবে কাজ করে দেশ এগিয়ে নিয়ে যাচ্ছে, এটি বিনষ্ট হতে পারে না, বিনষ্ট হয় নাই, হবেও না। উচ্চ আদালতের নির্দেশনা হাতে পেয়ে পাবজি, ফ্রি ফায়ার সহ অনলাইন গেমস ও টিকটক, ভিগো লাইভের মতো অ্যাপ বন্ধের কার্যক্রম শুরু করেছে বিটিআরসি। বুধবার এ বিষয়ক নির্দেশনা হাতে পেয়ে কার্যক্রম শুরু করে সংস্থাটি। তবে ই স্পোর্টস সংশ্লিষ্টরা বলছেন, এ ধরনের গেমসকে কেন্দ্র করে দেশে গড়ে উঠেছে পেশাদার গেমার। লাখ টাকা আয় করছে অনেক তরুণরা, রাজস্ব পাচ্ছে সরকারও। এ অবস্থায় বন্ধ না করে কন্টেন্ট নিয়ন্ত্রণের পরামর্শ প্রযুক্তিবিদদের। ভিডিও গেমস, পাবজি, ফ্রি ফায়ার সহ অনলাইন প্ল্যাটফর্ম থেকে টিকটক, বিগো লাইভ অ্যাপ বন্ধে গত 16 আগস্ট উচ্চ আদালতের রুল জারির পর বুধবার এই বিষয়ক নির্দেশনা হাতে পায় সরকারের সংশ্লিষ্ট সংস্থা বিটিআরসি। পরে লাইকি, বিগো, টিকটকের মতো অ্যাপের তালিকা তৈরি করে যেগুলো এখনই বন্ধ করা সম্ভব তা বন্ধ করার জন্য ডিপার্টমেন্ট অব টেলিকম .কে কার্যকরী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় সংস্থাটি। তবে ভিপিএন দিয়ে যেসব অ্যাপ চালানো যায় সেগুলোর বিষয়ে সংশ্লিষ্ট অ্যাপগুলোর অফিসে চিঠি পাঠানো হবে বলে জানায় বিটিআরসি। এতদিন আদালতের নির্দেশনার অপেক্ষায় থাকার পর এবার নির্দেশনা হাতে পেয়ে জোর ব্যবস্থা নেওয়ার কথা জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। দুটি অ্যাপ সম্পর্কে স্পষ্ট করে বলা হয়েছে এটি 3 মাসের বন্ধ করার জন্য, আর বলেছে অন্যান্য ক্ষতিকর যে গেমগুলো আছে সেইগুলো বন্ধ করার জন্য। আমরা সবাই মিলে একসাথে বসে তারপরে নির্ধারণ করে দেব যে অন্যান্য ক্ষতিকর বলতে যা যা বলা হয়েছে সেগুলো তারা যে ডেফিনেশন দেবেন অথবা যে নামগুলো দেবেন সেগুলোর বিরুদ্ধে আমরা আদালতের ওই রায়ের অংশটুকু বাস্তবায়ন করব। তবে সংশ্লিষ্টরা বলছেন, যেখানে পাবজি ও ফ্রি ফায়ারকে কেন্দ্র করে উন্নত বিশ্বে এগিয়ে যাচ্ছে ই স্পোর্টস, অর্থ উপার্জন করছে তরুণরা। এই প্রেক্ষাপটে এসব গেম বন্ধ করার থেকে ভারতের মতো বাংলাদেশেও কাস্টমাইজড পাবজি চালু করার পরামর্শ তাদের। পাবজি বা ফ্রি ফায়ার এখানে ব্যান করা হয় তাহলে দেখা যাবে যে স্ট্রিমিং সেক্টরটাও অনেকটা ডাউন হয়ে যাবে। কোন রেটিং এর গেম কোন বয়সের নিচে হলে খেলতে পারে না সেটা আমরা নির্ধারণ করতে পারি। এইসব গেমের কিন্তু বিভিন্ন ধরনের আছে, কোনটা খুব মাত্রাতিরিক্ত ভায়োলেন্স, কোনটা লেস ভায়োলেন্স। এখন আমরা কোন মাত্রা পর্যন্ত চাই যে আমাদের ছেলেমেয়েরা দেখুক, এই জায়গাগুলো কিন্তু যদি গেম কর্তৃপক্ষের কথা বলা যায় তারা সেই ধরনের ভাবে কাস্টমাইজ সে দেশের জন্য কিন্তু আসলে এই গেম কন্টেন্ট দিতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, বর্তমানে বাংলাদেশে ই স্পোর্টস গেমারের সংখ্যা প্রায় 20 লাখ। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এখন আর ধান কাটা ও মাড়াইয়ে লাগছে না শ্রমিক। খরা বন্যায় নষ্ট হবে না পাকা ধান, খুব কম সময়ে ধান কেটে ঝাড়ার পর হয়ে যাবে বস্তাবন্দি। কৃষির আধুনিকায়নের অংশ হিসেবে এসবই করা হচ্ছে সরকারের কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায়। খরচও কমেছে অর্ধেক। উন্নত যন্ত্রের জন্য অঞ্চলভেদে 70% পর্যন্ত প্রণোদনা দিচ্ছে সরকার। খলিল রহমানের ছবিতে সানবির রূপলের রিপোর্ট। কাস্তে দিয়ে কাটা হচ্ছে ধান, এরপর মাড়াই। পাল্টে যেতে শুরু করেছে চিরায়িত এই দৃশ্য। শ্রমিক সংকট আর আকস্মিক দুর্যোগে প্রতি বছরই ফসল তুলতে বেগ পেতে হয় কৃষককে। স্বাভাবিক সময়েও 10 থেকে 30% ফসলের অপচয় হয়। সবকিছু বিবেচনায় কৃষিখাতে আধুনিক যন্ত্রের ব্যবহার বাড়াতে 2009 থেকে 5 বছর মেয়াদী প্রকল্প হাতে নিয়েছে সরকার। 2009 থেকে 2013-তে 150 কোটি টাকা ব্যয়ে এবং 2014 থেকে 2020 পর্যন্ত 339 কোটি টাকা ব্যয়ে খামার যান্ত্রিকীকরণের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে প্রকল্পে 38,338টি এবং 25,000 বিভিন্ন কৃষি যন্ত্র কৃষকের হাতে পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় 2020 থেকে 2024 মেয়াদে 3,020 কোটি টাকা খরচ করতে চায় সরকার। সারা দেশে 52,000 কৃষি যন্ত্র পৌঁছে দেয়া হবে। এসব যন্ত্র কিনতে অঞ্চলভেদে 50 থেকে 70% প্রণোদনা দিচ্ছে সরকার, বাকি টাকা দিতে হবে কৃষককে। 30% আমার আত্মীয়-স্বজনের কাছ থেকে ধার খরচা করতে হয়েছে। কৃষি ব্যাংক থেকে যদি সহজ শর্তে কোনো ঋণ পেতাম তাহলে আমার জন্য খুবই উপকৃত হইতাম। শ্রমিকদের ধান কাটলে দেখেন 3,500 টাকা লাগে, আর আমি এমনি 1600, 1700, 1800 বিতে কাটতে পারতেছি, আমার সময় কম লাগতেছে। যন্ত্র সরবরাহকারী প্রতিষ্ঠান বলছে, স্থানীয় কৃষি অফিসের অনুমোদনের পর কৃষককে সর্বোচ্চ সুবিধা দিয়ে যন্ত্র সরবরাহ প্রশিক্ষণ দেন তারা। তবে সরকারি ভর্তুকির পর বাকি অর্থ ফেরত পেতে অনেক সময় বিপাকে পড়তে হয় তাদের। সরকারের দিক থেকে এটাও পরিষ্কার করা হয়নি আসলে ওই টাকাটা কারা সংস্থান করবে। যদি কোম্পানিগুলি সংস্থান করে তাহলেও সরকারের একটা নীতিমালা এখানে থাকা উচিত যে কোম্পানি কিভাবে এই কিস্তির
সিস্টেমটা কৃষককে দেবে। কৃষিমন্ত্রী জানান, কৃষির আধুনিকায়নের সরকারের এই প্রকল্পে বৈপ্লবিক পরিবর্তন আনবে। কৃষি কর্মকাণ্ডে অনেকটা আপনার যান্ত্রিকরণ হবে এবং সরকার এখানে সাবসিডি বা ইনভেস্ট করছে যাতে করে দ্রুত আমরা যান্ত্রিকরণে যেতে পারি। আমাদের যদি বাজেট থাকে 10টা দেওয়া, মানুষ 15-20টা চাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই প্রকল্পে পুরো সুফল পেতে হলে কৃষি ঋণের ব্যবস্থার পাশাপাশি প্রয়োজন বিবেচনায় অঞ্চলভেদে যন্ত্র সরবরাহের অনুমোদন দিতে হবে। চার্টারটা যদি ফিক্সেশন এবং সবার জন্য অ্যাকসেপ্টেবল না করে, তাহলে অন্যান্য আরও 5-10 বছর আগে যেভাবে এই প্রোগ্রামগুলি মাঝখানে বন্ধ হয়ে যেত, এটা ওরকম হওয়ার সম্ভাবনা আছে। মেকানাইজড এগ্রিকালচার ছাড়া এই দেশে কৃষি চালানো যাবে না এবং কমার্শিয়াল এগ্রিকালচার চালানো যাবে না। যন্ত্র দিয়ে কাটা হচ্ছে ধান, লাগছে না শ্রমিক। কৃষির আধুনিকায়নে এই প্রযুক্তি ব্যবহার করার ফলে খরচও কমছে অর্ধেকের মতো। কিন্তু যারা এই প্রযুক্তি ব্যবহার করছেন তারা বলছেন যে সরকার যেভাবে ভর্তুকি দিচ্ছে তার পাশাপাশি যদি কৃষি ঋণের ব্যবস্থা করা যেত তাহলে আধুনিক কৃষিতে সুফল পেত বাংলাদেশ। সানবীর রূপল, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। চুয়াডাঙ্গায় বাণিজ্যিকভাবে মাচায় চাষ হচ্ছে গ্রীষ্মকালীন শিম। জমির পর জমির মাচায় ভরে আছে ফুল আর শিম। লাভজনক হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে এই শিম চাষ। ক্রেতা বিক্রেতাদের কাছেও রয়েছে চাহিদা। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। 10 বছর আগে চুয়াডাঙ্গায় অল্প পরিসরে অটো জাতের গ্রীষ্মকালীন শিম চাষ শুরু হয়। এ জাতের শিম মাচায় চাষ করতে হয়, তার কারণ মাচায় চাষ করলে ফলন হয় বেশি, কম পরিশ্রমে ও অল্প সময়ে লাভজনক ব্যবসা হওয়ায় এখন বাণিজ্যিকভাবে কৃষকরা শিম চাষ করছেন। জ্যৈষ্ঠ মাসে বীজ বপনের 45 দিন পর গাছে ফুল আসতে শুরু করে। আশ্বিন মাস পর্যন্ত শিম পাওয়া যায়। সদর উপজেলায় সবচেয়ে বেশি 400 হেক্টর জমিতে চাষ হচ্ছে এই শিম। প্রতি বিঘা জমিতে শিম চাষে কৃষকদের খরচ হয় 30,000 থেকে 35,000 টাকা। বাজারে প্রতি কেজি শিম পাইকারি বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকা দরে। এতে খরচ বাদে বিঘাতে কৃষকের লাভও হয় দ্বিগুণ। গ্রীষ্মকালের সময় এই যে মাচায় হলেও চাষ করার পরে আমাদের এই সিমের ফলনটা একটু ভালো হয়, তাতে আমাদের হচ্ছে লাভজনক হয়। সিম চাষ জিনিসটা করা হচ্ছে লাভজনক। আমরা এই নতা পাতা এইসবগুলো কেটে কুইটে সাফ করে আমাদের 200 টাকা হাইরে দেয়। শীতের অগ্রিম চাষ এই সিমের ঢাকা, চিটাগাং, ময়মনসিংহ অনেক চাহিদা। কৃষি বিভাগ বলছে অসময়ের এই সিমের চাহিদা ও লাভ বেশি। যেহেতু এই সিমটা আমাদের অসময়ে আসে, তো এখানে যদি আমরা নিরাপদভাবে সিমটা বাজারে তুলতে পারি তাহলে একদিকে কৃষকরা যেরকম বেশি লাভবান হবে, অন্যদিকে ক্রেতারা হচ্ছে যে নিরাপদ সবজি পাবে। জেলায় চলতি মৌসুমে 950 হেক্টর জমিতে গ্রীষ্মকালীন অটোজাতের শিম চাষ হয়েছে। প্রায় 11,400 মেট্রিক টন শিম উৎপাদন হবে বলে আশা কৃষি বিভাগের। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। নাটোরে সরকারি খাদ্য গুদামে নষ্ট চাল সরবরাহের অভিযোগে কর্মকর্তা সহ 17 জনের নামে মামলা হয়েছে। গতকাল সকালে মামলাটি করেন সদর থানার পরিদর্শক আব্দুল মতিন। মামলায় খাদ্য গুদাম কর্মকর্তা মফিজ উদ্দিন সহ 5 জন ও অজ্ঞাত 12 জনকে আসামি করা হয়। গত 12ই আগস্ট গুদামে 3টি চালকের 591 বস্তা পচা চাল সরবরাহ করা হয়। খবর পেয়ে ইউএনও আফরোজা খাতুন চালের বস্তাগুলো জব্দ করেন। 13ই আগস্ট মিস কেস হিসেবে জিডি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে তা নিয়মিত মামলা করতে নির্দেশ দেওয়া হয়। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের 8টি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে নতুন করে 35,000-এর বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বেবজা কর্তৃপক্ষ। গতকাল দুপুরে আশুলিয়ায় ঢাকা ইপিজেড এলাকায় প্রিমিয়ার ব্যাংকের বুথ উদ্বোধন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বেবজার চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, এ সময় রপ্তানি বেড়েছে 15.51% এবং বেড়েছে বিদেশি বিনিয়োগও। এদিকে টিকা পাওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে ইপিজেড কর্মচারীদের ভ্যাকসিন দেয়া হবে বলেও আশ্বাস দেন বেবজা চেয়ারম্যান। যেখানে গত অর্থ বছরে সারা পৃথিবীতে প্রায় 42% এফডিআই কম হয়েছে, সেখানে বাংলাদেশের কম হয়েছে 19.5 ভাগ। এই করোনাকালীন সময়ে গত 1 বছরে ইপিজেটের ভিতরে 47,175 জন লোকের নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
আগামী বছরের জানুয়ারিতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল প্রতিষ্ঠার কাজ শুরু হবে গাইবান্ধার গোবিন্দগঞ্জে। এতে 2 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। গোবিন্দগঞ্জে রংপুর চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ কর্তৃপক্ষ এই কাজ শুরু করবে। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম এ তথ্য জানান। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও অগ্রাধিকার ভিত্তিতে তাদের কর্মসংস্থান নিশ্চিত করে এ প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানান তিনি। পদ্মা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের বাড়তি যানবাহনের চাপে ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি। বিস্তারিত জানাতে পাটুরিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। যাব তার কাছে। ইউসুফ, ইমদাদ, আসলে একটি সুখবর রয়েছে, সেটা হচ্ছে গত 24 ঘন্টা কিন্তু পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের ঠিক গোয়ালন্দে পয়েন্টে যেখানে পদ্মা যমুনা মিলিত হয়েছে সেই জায়গা থেকে কিন্তু স্রোতের পরিমাণ খুব বেশি রয়েছে, যার কারণে কিন্তু এই যে ফেরিগুলো, এই ফেরিগুলো আসলে একদম টিপ সংখ্যা কমে এসেছে। আগে যে স্বাভাবিক সময়ে যখন সময় লাগতো 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিট, এখন কিন্তু 2 থেকে 2.5 ঘন্টা, কখনো কখনো 3 ঘন্টা সময় লেগে যাচ্ছে। মাস্টাররা আরো জানিয়েছে আমাকে যে এই যে স্রোতের বিপরীতে চলতে গিয়ে তাদেরকে কিন্তু প্রথম কমপক্ষে এই নোটের 1.5 কিলোমিটার এলাকা কিন্তু উজিয়ে যেতে হয়, তারপরে ভাটি দিয়ে তারপরে নঙ্গর করতে হচ্ছে। তাছাড়া কিন্তু দোলনদিয়া প্রান্তে নঙ্গর করাটা এই যে ফেরিগুলো সম্ভব হচ্ছে না, বিশেষ করে রোরো ফেরিগুলো। তবে একটি বিষয়, সেটা হচ্ছে এই যে শুধু কিন্তু প্রবল স্রোত এটাই নয়, আরো কারণ রয়েছে। কারণ হচ্ছে কি, আজকে পাটুরিয়া দৌলতদিয়ার পাটুরিয়া ঘাটের 4 নম্বর ঘাটের পকেটের যে র্যাম রয়েছে সেই র্যাম কিন্তু কয়েকদিনে ক্ষতিগ্রস্ত হয়। আজকে সেটা মেরামত চলছে, গতকালও মেরামত হয়েছে, আজও মেরামত চলছে, যার কারণে সেই পকেটটা বন্ধ থাকা ঘাটের যে পকেট সংকট যে কথাটা বলি সেটা কিন্তু রয়েছে। অর্থাৎ আমি সকাল থেকেই দেখছি যে ফেরিগুলো এসে নঙ্গরের জন্য তারা অনেক সময় অপেক্ষা করছে। এই যখন অবস্থা, তখন 1 থেকে 1300 কোটি টাকা দেওয়া হয়েছে এই উন্নয়ন কাজের জন্য ঘাট এলাকায়। তা কিন্তু বছর পেরিয়ে গেলেও সে কাজের কিন্তু শুরুই হয়নি। অন্যদিকে পাটুরিয়া দৌলতদিয়া নোটের অন্য যে মেজর সমস্যাটি রয়েছে সেটা হচ্ছে শিমুলিয়া বাংলা বাজার নোটের যানবাহন এই ঘাটে চলে আসছে। অর্থাৎ যদি বলি আমি যে এই যে ঘাটে যে যানবাহন এবং শ্রমিক যে ভাষ্য, তারা বলছে যে অতিরিক্ত যানবাহনের জন্য তারা ঘন্টার পর ঘন্টা নয়, শুধু 2 দিন 1 দিন করে এই ট্রাক শ্রমিকদের এখানে বসে থাকতে হচ্ছে। তাদের দাবি, তারা কিন্তু অগ্রাধিকার পাচ্ছে না। তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে যে বাস এবং কি অন্যান্য যে যানবাহন রয়েছে সেই যানবাহনদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। যদি বলি যে এই ঘাটটিতে আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, সার্বিক চেষ্টা করা হয়েছে। সেই ক্ষেত্রে যারা শ্রমিক এবং যাত্রী রয়েছে তাদের দাবি রয়েছে যে আসলে যেহেতু 2টা ঘাটের কাজ একটি ঘাট দিয়ে হচ্ছে, সেই ক্ষেত্রে ফেরি বৃদ্ধি করা প্রয়োজন ছিল আরো বেশি। কারণটা প্রতিনিয়ত কিন্তু এই স্রোতের বিপরীতে চলতে গিয়ে ফেরিও কিন্তু বিকল হচ্ছে। যদিও একটি সুখবর আছে, আজকে কোনো ফেরি বিকল নেই এবং সবগুলো ফেরি চলাচল করছে। তবে ঘাট কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে আজকে যেহেতু বৃহস্পতিবার, বেলা বাড়ার সাথে সাথে কিন্তু যানবাহনের মাত্রাও হারবে, কারণটা আগামীকাল এবং তারপরের দিন সরকারি ছুটি থাকার কারণে এই যানবাহনের চাপটা দেখা যায়। আর অন্যদিকে তো আরো কয়েকটা কারণে যানবাহন চাপতে পারে। তাই মেরিন বিভাগ আমাকে যতটুকু জানিয়েছে যে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করে সবগুলো ফেরিকে সচল রাখার জন্য তারা চেষ্টা করেছে এবং বহরে আজকে সকালেই যুক্ত হয়েছে। যার কারণে এই পাটুরিয়া ঘাটের যে ভাসমান কারখানা রয়েছে সেখানেও আমি দেখেছি যে আজকে কোনো আসলে
যারা বিকল ফেরিগুলো তার একটিও নেই, যেটা সত্য, তাদের কথার সাথে মিল রয়েছে। এবং যে যারা এখানকার পুলিশ প্রশাসন তারা বলছে আসলে ট্রাকের যারা শ্রমিক রয়েছে তাদের অভিযোগ হচ্ছে তাদেরকে টিকিট দেওয়া হচ্ছে না, তাদেরকে বিলম্ব করা হচ্ছে। কিন্তু পুলিশ প্রশাসন বলছে যারা কিন্তু আসলে ছাড়া হচ্ছে, আর যারা একটু অন্যদেরকে একটু পরে ছাড়া হচ্ছে। আর পাটুরিয়া দৌলতদিয়া রোডে মোট 18টি ফেরি রয়েছে, সবগুলো ফেরি চলাচল করছে। ইমদাদ, এই ছিল আমার কাছে সর্বশেষ। পাটুরিয়া ঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মোহাম্মদ ইউসুফ আলী। 3 ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে সন্তোষজনক সংখ্যক শিক্ষার্থী টিকার আওতায় আসলে অক্টোবরের প্রথম সপ্তাহে স্নাতক চতুর্থ বর্ষ এবং স্নাতকোত্তর পরীক্ষার্থীদের জন্য খুলবে আবাসিক হল। পর্যায়ক্রমে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা শুরু হবে। তবে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে হল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন। শাকির আহমেদের রিপোর্টে বিস্তারিত। কোভিড-19-এর কারণে 2020 সালের 17 মার্চ থেকে বন্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়। কয়েক দফায় বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা গ্রহণ করা হলেও কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে। এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় বৈঠকে বসে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে সন্তোষজনক সংখ্যক শিক্ষার্থী টিকার আওতায় আসলে অক্টোবরের প্রথম সপ্তাহে চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হবে আবাসিক হল। হলে শিক্ষার্থী আসবে কি জন্য? পরীক্ষা অংশগ্রহণ এবং শ্রেণী কার্যক্রম শুরু করার প্রত্যাশা রাখছি আমরা অক্টোবরের ফার্স্ট উইকে। 1 মাসের মধ্যে চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীরা পরীক্ষা সম্পন্ন করে হল ছাড়বে। আর নভেম্বরের মাঝামাঝিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য খুলবে হল। এই ফার্স্ট উইক অফ অক্টোবর থেকে ঠিক মিড অফ নভেম্বরের ভেতরে এই যারা আসবে তাদের কার্যক্রম আমরা সম্পন্ন করে দেব। তবে বারবার সময় না পিছিয়ে দ্রুত আবাসিক হল খুলে ক্লাস শুরুর দাবি শিক্ষার্থীদের। বড় ধরনের সেশন জটের মুখোমুখি আমরা পড়তেছি। আমার মনে হয় যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের সুরক্ষা নিশ্চিত করে দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয় খুলে দিয়ে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু করা উচিত। দ্রুত টিকা নিয়ে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত বাস্তবায়নে সহযোগিতায় শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পাবনায় স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গতকাল দুপুরে সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে এই ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নিহাদ ওই স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এদিন কিশোরীর বাবা ও মা বাড়ির বাইরে গেলে কৌশলে ঘরে ঢুকে ধর্ষণ করে নিহাদ। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। আমাদের ওইভাবে পোস্টমর্টম করতেছে, তার দর্শন পরীক্ষা হবে, পোস্টমর্টম হবে। তার অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা অবশ্যই নিব। পিরোজপুরের ইন্দুরকানীতে নিখোঁজের প্রায় 4 মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার জিল্লুর রহমান ওরফে শান্তি জমাদ্দার নামে একজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, জিল্লুর বিভিন্ন সময় ওই কিশোরীকে নানাভাবে উত্ত্যক্ত করত। বিষয়টি পরিবারের সদস্যরা জানতে পেরে ওই কিশোরীকে অন্যত্র বিয়ে দেয়া হয়। এতে ক্ষিপ্ত হয় জিল্লুর। বিয়ের কিছুদিন পর বাবার বাড়িতে এলে গত 16 এপ্রিল বখাটেদের সহায়তায় তাকে অপহরণ করা হয়। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশি অভিযানে চট্টগ্রাম থেকে উদ্ধার হয় ওই কিশোরী। বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন সহ 11 জনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন মফস্বল সাংবাদিক ফোরামের নেতারা। সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অংশ নেন সংগঠনের নেতারা। বক্তারা বলেন, সাংবাদিকদের নামে মামলা হামলার বিরুদ্ধে দেশের সংবাদকর্মীরা সোচ্চার রয়েছেন। সব ষড়যন্ত্র রুখে দিতে তারা বদ্ধপরিকর। বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করেন সংগঠনের নেতৃবৃন্দ। মানববন্ধনে প্রেসক্লাব সদস্য ছাড়াও বরিশাল সাংবাদিক ইউনিয়নের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও মফস্বল সাংবাদিক ফোরামের ব্যানারে প্রতিবাদ হয়েছে নওগাঁ, ঝিনাইদহ, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে। গত 18 আগস্ট বেসরকারি টেলিভিশন নিউজ 24-এর সিইও নঈম নিজাম সহ 11 জনের বিরুদ্ধে চট্টগ্রামে 500 কোটি টাকার মানহানি মামলা করা হয়। চট্টগ্রামের আদালতে হুইপ
শামসুল হক চৌধুরী সাংবাদিকদের বিরুদ্ধে এ মামলা করেন। অবশেষে সরে যাচ্ছে মাদারীপুরের বাংলাবাজার ঘাট। শুক্রবার থেকে চালু হচ্ছে শরীয়তপুরের মাঝিরকান্দি ঘাট। 8 দিন বন্ধ থাকার পর শিবুলিয়া মাঝিরকান্দি রুটে দেশের গুরুত্বপূর্ণ ফেরি সার্ভিস সীমিত আকারে চালু হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানবো। শিবুলিয়া ঘাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। ইমদাদ, এই যে গেল প্রায় 8 দিন হয়ে গেল যে এই শিমুলিয়া বাংলাবাজার ফেরি রুটে কিন্তু ফেরি চলাচল ইমদাদ পুরোপুরি বন্ধ থাকবার কারণে মানুষের দুর্ভোগ অনেক বেড়ে গেছে এবং বিআইডব্লিউটিসি যেটি বলছেন যে এই পদ্মা নদীতে যে প্রবল স্রোত, এই স্রোত দিয়ে তাদের ফেরি চালানো সম্ভব হচ্ছে না, এটা বলেই কিন্তু তারা ক্ষান্ত অবস্থায় রয়েছেন এবং এই যে দেশের গুরুত্বপূর্ণ ফেরি রুটটি এই দীর্ঘ সময় ধরে বন্ধ, এই কারণে কিন্তু এখানকার যে মানুষের দুর্ভোগের পাশাপাশি এখানকার অর্থনৈতিক ব্যবস্থা বা ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক প্রভাব পড়েছে। কারণ এখানে হাজার হাজার মানুষ যেমন পারাপার হয়, পাশাপাশি কিন্তু এখানে হাজার হাজার যানবাহনও এই ফেরিতে করে এই পারাপার হচ্ছে এবং দুপারেই কিন্তু প্রতিদিন বহু যানবাহন তারা খবর না নিয়ে এসে আবার ফেরত যাচ্ছে। আমরা ঘাটে দেখছি কয়েকটি কার কিন্তু এখানে এসছেন এবং তারা কিন্তু বলছিলেন যে তারা জানতেন না যে এই ফেরি রুট বন্ধ, আবার তারা কিন্তু কষ্ট করে চলে যাচ্ছেন এবং অনেক রুগীকে এই পথে যে পারাপার করা সহজ কিন্তু তারা কিন্তু পারাপার হতে পারছেন না, অনেক লাশবাহী গাড়ি নিয়েও বিপাকে পড়ছেন। কিন্তু এইখানে একটি আশার কথা হচ্ছে যে বিআইডব্লিউটিএ কিছুক্ষণ আগে আমাদের জানিয়েছেন যে এই নতুন ঘাট যেটি চালু হবার কথা, যে মাঝিরকান্দি ঘাট, সেই ঘাটে কিন্তু একটা কনভেনশনাল ঘাট তৈরি করে পন্টুন স্থাপন করেছেন এবং সেটি কিন্তু বলছেন যে ফেরি চলাচলের জন্য উপযোগী এবং এই রুটে কিন্তু কোনো রকম স্রোতের যে তারা অজুহাত দেখাচ্ছেন সেই বিষয়গুলো কিন্তু ঊর্ধ্বে, কারণ পদ্মা সেতুকে এড়িয়েই কিন্তু এই রুটে চলাচল সম্ভব এবং যেটি ভাটিতে যে শিমুলিয়া ঘাট রয়েছে সেই ভাটি থেকে কিন্তু এই মাঝিকান্দি ও ভাটি একদম সোজা পথ এবং আগে যে এই শিমুলিয়া বাংলাবাজার রুট ছিল সেটি কিন্তু দূরত্ব ছিল 11 কিলোমিটার প্রায়, আর এখনকার রুটটি কিন্তু প্রায় 8 কিলোমিটার বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন এবং এখানে মাঝিকান্দি ঘাটের কিছু চ্যালেঞ্জ রয়েছে যে সেখানে কিন্তু পর্যাপ্ত রাস্তা নেই, সে কারণে তারা একটা পরিকল্পনার কথা জানিয়েছেন আমাদের, যে ওয়ান ওয়ে রাস্তা করে যে যারা দক্ষিণাঞ্চল থেকে এই শিমুলিয়া ঘাটে আসবেন, ঢাকার দিকে আসবেন, তারা কিন্তু 5 কিলোমিটার পথ দিয়ে জাজিরা থেকে তারা সরাসরি প্রবেশ করতে পারবেন এই মাঝিকান্দি ঘাটে। তবে যারা দক্ষিণাঞ্চলে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু ওয়ান ওয়ে আরেকটি বিকল্প রুটে সেখানে প্রায় 22 কিলোমিটার ঘুরে তারপরে কিন্তু তাদের পদ্মা সেতুর জাজিরা পয়েন্টে আসতে হবে। তারপরেও কিন্তু সংশ্লিষ্ট অনেকেই বলছেন যে এই জরুরি ভিত্তিতে যে আপৎকালীন যানবাহনগুলোকে পারাপার করবার জন্য এই ঘাটটি খুলে দেওয়া জরুরি। বিআইডব্লিউটিএ বলছেন যে যেভাবে ঘাটটি তৈরি করে দেওয়া হয়েছে এখনই কিন্তু সেই মাঝিকান্দি ঘাটে ফেরি নোঙ্গর করা বা যানবাহন পারাপার করা সম্ভব। তবে বিআইডব্লিউটিসি যে এই শিমুলিয়া ঘাটের যিনি দায়িত্বপ্রাপ্ত এখানকার সহ মহাব্যবস্থাপক, তিনি বলছেন যে তাদের এখনো এই ফেরি চালাবার কোনো নির্দেশনা আসেনি, তবে বিষয়টি নিয়ে বিবেচনায় রয়েছে এবং আজকে একটি ভার্চুয়াল সভা রয়েছে, যে সভাটিতে এই যে মাঝিকান্দি ঘাট যে এলাকাটিতে পড়েছেন যে শরীয়তপুরের জেলা প্রশাসন এবং বাংলাবাজারের যেটি পড়েছে মাদারীপুরের জেলা প্রশাসনের সঙ্গে কিন্তু বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ এবং এখানকার যে সেনাবাহিনীর প্রতিনিধি রয়েছে, পদ্মা সেতু কর্তৃপক্ষ রয়েছে, তারা কিন্তু একটা ভার্চুয়াল সভা করার কথা রয়েছে। এটি মোটামুটি দুপুর 2:30টার দিকে কথা বলা হচ্ছে যে সেই ভার্চুয়াল সভাটির পরে তারা একটা ডিসিশন নেবেন, এরকমটি কথা হচ্ছে। আবার কিন্তু বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে যে আজকে পরীক্ষামূলক ফেরি চালু করবার বিষয়টি, যেহেতু ঘাট প্রস্তুত রয়েছে এবং এরপরে তারা বলছেন যে এই মাঝিকান্দি ঘাটে কিন্তু রোরো ফেরি বা বড় ফেরি বেরানো যাবে না, তবে যেই ঘাটটি করা হয়েছে সেখানে কিন্তু মিডিয়াম ফেরি বেরানো যাবে, যেগুলো কে টাইপ ফেরি রয়েছে। তো এই ছিল এই ফেরি রুটের সবশেষ খবর। ইমদাদ, শিমুলিয়া ঘাট এলাকা থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। বাধা কাটল বাংলাদেশিদের ওমরা পালনে। অবশেষে চীনের তৈরি সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দিল সৌদি আরব।
সুবিধা পাবেন প্রবাসী শ্রমিকরাও। আরিফুর রহমানের প্রতিবেদনে বিস্তারিত। করোনা মহামারীতে 18 মাস বন্ধ থাকার পর 2 ডোজ টিকার শর্তে 9 আগস্ট থেকে বিদেশিদের ওমরা পালনের সুযোগ দেয় সৌদি আরব। এতে বিশ্বের মুসল্লিদের জন্য সৌদিতে যাওয়ার সুযোগ তৈরি হলেও বিপাকে পড়েন বাংলাদেশিরা, কারণ সৌদি কর্তৃপক্ষ তাদের দেশে ঢুকতে কেবল ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, জনসন অ্যান্ড জনসনের অনুমোদন দেয়। বাংলাদেশে ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও করোনা মোকাবেলায় দেওয়া হচ্ছে চীনের 2 টিকা। এমন অবস্থায় বাংলাদেশে ফেরা শ্রমিকরাও পড়েন অনিশ্চয়তায়। অবশেষে মঙ্গলবার সৌদি কর্তৃপক্ষ সিনোভ্যাক ও সিনোফার্মের টিকার অনুমোদন দেয়। এতে বাংলাদেশিদের জন্য আরও সহজ হলো সৌদি আরবে যাওয়া। এ নিয়ে দেশটিতে করোনার মোট 6টি টিকা অনুমোদন পেল। এই 2টা টিকা যারা দিয়া আসবে তাদেরকে এখানে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যারা সৌদি আরবে টিকা দিয়ে গেছেন তাদেরকে আর কোনো টিকা দেওয়া লাগবে না, তারা এইভাবে আসতে পারবে। এখন চাইলেই যে কেউ মডার্নার এবং ফাইজার এগুলোর পরিবর্তে চায়না যে ভ্যাকসিনগুলো আছে সিনোফার্ম এবং সিনোভ্যাক এগুলো দিয়ে তারা চাইলে এখন দেশে আসতে পারবেন কোনো ধরনের জটিলতা ছাড়াই। সিনোফার্মের টিকা গ্রহণকারী বাংলাদেশিরা যাতে পবিত্র ওমরাহ পালন করতে পারেন সেজন্য হাবের পক্ষ থেকেও অনুরোধ চালানো হয় কূটনৈতিক তৎপরতা। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। কুয়েতের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা সবজি বাজার সুলাইবিয়া আল ফুরদা। এই মার্কেটের বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে এখনও জমে ওঠেনি বেচাকেনা। বিমান চলাচল শুরু হলে বেচাকেনায় মন্দাভাব কেটে যাবে, এমনটাই প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ও ছবিতে রিপোর্ট। দীর্ঘ 1.5 বছর পর লকডাউন তুলে নিলেও কুয়েতের সুলাইবিয়ার ভেজিটেবল মার্কেটের রেস্টুরেন্টগুলোর বেচাকেনায় মন্দাভাব এখনও কাটেনি। এই মার্কেটে প্রবাসী সহ স্থানীয় নাগরিকরা চাহিদা অনুযায়ী কেনাবেচা করলেও নেই আগের মতো প্রাণচাঞ্চল্য। একসময় ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকলেও সেখানে এখন আগের মতো লোক সমাগম না হওয়ায় রেস্তোরাঁগুলোর বেচাকেনা আগের মতো জমে ওঠেনি। বিমান চলাচল বন্ধ থাকায় প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরতে পারছেন না বলে শ্রমিক সমস্যায় ভুগছে অনেক রেস্তোরাঁ। সরকারের দেয়া নির্দেশনা মেনে বিমান চলাচল শুরু হলে আটকে পড়া প্রবাসীরা নিজেদের কর্মস্থলে ফিরতে পারবেন। সেক্ষেত্রে বেচাকেনায়ও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে, এমনটাই আশা প্রবাসী ব্যবসায়ীদের। এই মুহূর্তে আমরা আমাদের লোকবল সংকটে আছি, বিশেষ করে আমাদের অনেক সহযোগীরা দেশে আটকে পড়ে আছে, যার কারণে একটু অসুবিধায় আছে। সারা বিশ্বে বন্ধ ছিল, ব্যবসা বাণিজ্য বন্ধ, বিমান বন্ধ। তো আমাদের কুয়েত সরকারকে ধন্যবাদ জানাই, আমাদের কুয়েতে লকডাউন উঠে দিয়েছেন, আমাদের ব্যবসা আগের মতন চালু করে দিয়েছেন। আমরাও চেষ্টা করতেছি, কিন্তু ব্যবসা বাণিজ্য আগের মতো নাই, আমরা যেন আবার ফিরে আসতে পারি। কুয়েতে করোনা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হওয়ায় সবকিছুই স্বাভাবিক জীবনে ফিরে আসবে। রেস্টুরেন্টগুলো আবারও ফিরে যাবে চিরচেনা ব্যস্ততায়, এমনটাই প্রত্যাশা প্রবাসীদের। সময় সংবাদ, কুয়েত। নামটা বার্ষিক সাধারণ সভা হলেও আবারও 4 বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির এজিএম। গঠনতন্ত্র মেনে নিয়মিত আয়োজন না করতে পারার পেছনে করোনা মহামারী আর ব্যস্ত সূচিকে কারণ হিসেবে দেখিয়েছেন বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন। তবে গেল 2 বারের মতো অক্টোবরের নির্বাচনকে মাথায় রেখেই এজিএম করছে বোর্ড, মনে করছেন সিনিয়র ক্রীড়াবিদরা। আমাদের কনস্টিটিউশনে বলা আছে, ইনফ্যাক্ট আমাদের বার্ষিক সাধারণ সভায় সাধারণত আমাদের সিও রিপোর্ট, আমাদের অডিটেড অ্যাকাউন্টস এবং বাজেট, এই বিষয়গুলোই মূলত আসে। প্রধান নির্বাহী বলছিলেন, বার্ষিক সাধারণ সভার আলোচ্য বিষয় কি হবে, স্বচ্ছতা আর জবাবদিহিতা নিশ্চিত করে সঠিক পরিকল্পনার বাস্তবায়নে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে বোর্ড। সে কারণেই গঠনতন্ত্রের নিয়ম মেনে বার্ষিক সাধারণ সভায় আলোচনার কেন্দ্রে থাকে প্রধান নির্বাহী আর প্রধান অর্থ কর্মকর্তার প্রতিবেদন। একই গঠনতন্ত্রে বলা আছে, প্রত্যেক অর্থ বছর শেষের 120 দিনের মধ্যেই আয়োজন করতে হবে বিসিবির এজিএম। তবে কাজীর গরু কেতাবে থাকলেও বাস্তবে নেই। গেল 11 বছরে এই সভা হয়েছে মাত্র 3 বার। পেশাদারিত্বের যুগে প্রবেশ করা বিসিবি ঠিক কী কারণে সময় মতো এই গুরুত্বপূর্ণ কাজটা করতে ব্যর্থ? অর্গানাইজেশনের যে নেচার, আমাদের বিভিন্ন রকমের ইভেন্ট থাকে, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকে, তো সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে এবং কোভিড রেস্ট্রিকশন যেগুলো ছিল রিসেন্ট বলা ঠিক হবে না, আর গত প্রায় 1-1.5 বছর ধরেই তো এরকম চলছে।
সবকিছু মিলেই আসলে এই বিলম্বটা হয়েছে। সবশেষ 2017 সালের 2 অক্টোবর কাউন্সিলরদের নিয়ে আয়োজিত হয়েছে বিসিবির বার্ষিক সাধারণ সভা। তারও আগে 2012 সালের মার্চে বসেছিল এজিএম। কোনো নির্দিষ্ট সংখ্যাতত্ত্ব মেনে না চললেও একটা সূত্রে মিলে যায় হিসেব। সভাগুলোর পরপরই অনুষ্ঠিত হয় বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন। এজিএম হচ্ছে 3 বছর পর। পেশাদারিত্বের জায়গাটা নিয়ে এখানেই তো প্রশ্ন উঠে যায়। সেটাও এবছর এজিএমটা হচ্ছে শুধুমাত্র বিসিবি নির্বাচনটা সামনে রয়েছে বলে। যখন এজিএমটা হচ্ছে তখন আমরা আমাদের প্রত্যাশার জায়গাটা থাকবে সেখানে বিসিবির কাউন্সিলররা শুধুমাত্র হাততালি দেবেন না, বরং গত 4 বছরে বিসিবির কার্যক্রমের বিভিন্ন জায়গায় নিশ্চয়ই অনেক ভুল ত্রুটির জায়গা রয়েছে, সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা করবেন যেন বাংলাদেশের ক্রিকেটটা সামনে এগিয়ে যেতে পারে। এবারের বার্ষিক সভায় 2017-18, 18-19 ও 19-20 অর্থ বছরের পরিচালনা পর্ষদ অনুমোদিত যাবতীয় কার্যক্রম ও আর্থিক বিবরণী উপস্থাপন করবেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়াও আসন্ন নির্বাচনের দিনক্ষণ নিয়ে আসতে পারে চূড়ান্ত ঘোষণা। জুম্মান সাদিক, জ্যাভলিন, সময় সংবাদ, ঢাকা। সাইবার বুলিং থেকে বিরত থাকার অনুরোধ করলেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। একটি প্রতিষ্ঠানের ফেসবুক পেজে লাইভে যুক্ত হয়ে এই অনুরোধ করেন তামিম। লাইভ আড্ডায় কথা বলেছেন ক্রিকেট ক্যারিয়ার নিয়েও। খারাপ সময়ে বাংলাদেশ দলের পাশে থাকার অনুরোধও করলেন তিনি। পাশাপাশি জানালেন ক্রিকেট ক্যারিয়ারের তার ইচ্ছের কথা। অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পর বাংলাদেশে নিউজিল্যান্ড, আবারও 5 ম্যাচের টি-20 সিরিজ। এরই মধ্যে ঘোষিত দল আছে কোয়ারেন্টাইনে, কিন্তু ইনজুরির কারণে নেই ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। এদিন একটি প্রতিষ্ঠানের ফেসবুক পাতায় আসলেন অনলাইন আড্ডায়। যুক্ত ছিলেন সঙ্গীত শিল্পী তাহসানু। প্রায় ঘণ্টাব্যাপী গল্প আড্ডায় উঠে এসেছে নানা বিষয়। জাতীয় দলের জার্সিতে বরাবরই নিজের সেরা পারফরমেন্স করার চেষ্টা করেন তামিম ইকবাল, তবে খারাপ সময় যখন যায় তখন নানা সমালোচনায় পড়তে হয়। সেটা শুধু ক্রিকেটের ক্ষেত্রে নয়, অন্য পেশার মানুষদেরও শিকার হতে হয় অনলাইন বুলিংয়ের। তা নিয়ে মুখ খুললেন ওয়ানডে অধিনায়ক। অনুরোধ জানালেন অনলাইনে বাজে মন্তব্য থেকে বিরত থাকার। মানুষ বুঝে না যে হোয়াট দ্যাট ইন্ডিভিজুয়াল গোজ থ্রু। আপনি একটা ফেসবুকে লিখে দিলেন দ্যাট আই এম নট গুড অর একটা কিছু লিখে দিলেন, আপনার কাজ কিন্তু শেষ। মি when I go to bat I want to score hundreds every game, but that's not humanly possible. So যখন এটা হয় না, but then we have to suffer a lot, but that's fine. এটাও আমাদের প্রফেশনের পার্ট একটা, বাট এভরিথিং শুড হ্যাভ আ লিমিট। টেস্ট আমার খেলারও কথা ছিল না, আমার হাতের রিস্টে একটা ফ্র্যাকচার ছিল, বাট আমি জানতাম যে নেক্সট 10 বছর আমাদের লর্ডসে খেলার আর সুযোগ হবে না, স্পেশালি টেস্ট ম্যাচ। তো এই রিস্ক নিয়ে খেলেছিলাম। আমি 3-4টা পেন কিলার খাইতাম পার ডে। তো আলহামদুলিল্লাহ গড ওয়াজ ভেরি কাইন্ড যে 100 হয়ে গেছে। সো আই ওয়াজ ভেরি হ্যাপি। মানে ওটা আমার জন্য একটা ওয়ান অফ মাই বিগ অ্যাচিভমেন্টস ইন মাই লাইফ। বাংলাদেশের সেরা ওপেনার ভয় পেতেন শোয়েব আখতারকে। তার বলে ব্যাট করা কঠিন মনে হতো তার। ইচ্ছে ছিল সানাত জয়সূরিয়ার সাথে ওপেনিং করার। যদি ক্রিকেট খেলতে যেয়ে কোনো সময় ভয় পাইছি, তাহলে আমি একটা বলারকে খেলতেই ভয় পাইছিলাম, যে আমার কাছে মনে হয়েছে যে আমাকে আজকে মেরে ফেলতে পারে। শোয়েব আখতার। যেদিন আমি ওরে প্রথম খেলি, তো ওরে আমার কাছে মনে হয়েছে যে আমি আজকে মরে যেতে পারি। তাছাড়াও করোনাকালে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেন তামিম। উৎসাহিত করলেন সবাইকে ভ্যাকসিন নেয়ার জন্য। আর ভালো সময়ের মতো খারাপ সময়েও বাংলাদেশকে সমর্থন করার অনুরোধ করেন তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। আর পিছিয়ে থাকবে না দেশের ফুটবল, এগিয়ে যাবে নেক্সট লেভেলে। জাতীয় দল নিয়ে এমন স্বপ্ন দুই প্রবাসী ফুটবলার রাহবার ওয়াহেদ খান ও তাহমিদ ইসলামের। দলের সুযোগ পেলে সামর্থ্যের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে তারা উজ্জ্বল করতে চান বাংলাদেশের নাম। জাতীয় দলে ডাক পাওয়ায় দুজনই উচ্ছ্বাস প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন বাফুফে ও হেড কোচ জেমিটের প্রতি। জামাল ভুঁইয়ার পর তারিক কাজীকে পেতে বাংলাদেশের ফুটবলকে অপেক্ষা করতে হয়েছে 8 বছর। সেই বিবেচনায় রাহবার কিংবা তাহমিদের আবিষ্কার চমকপ্রদ। অবশ্য বাফুফেও বেশ কিছুদিন ধরে ছিল ভালো মানের প্রবাসীর খোঁজে। সে চেষ্টাই সফল হয়েছে জেমিডের হাত ধরে। এর আগে যেসব ফুটবলার প্রবাস থেকে এসে লাল সবুজে জায়গা করতে চেয়েছেন, ট্রায়ালের মুখোমুখি হয়ে তাদের সবাইকে দিতে হয়েছে সামর্থ্যের প্রমাণ। তবে এমন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়নি রাহবার ওয়াহেদ ও তাহমিদ ইসলামকে। বিদেশি লিগে তাদের অবস্থান আর কৌশলেই আস্থা রেখেছেন নির্বাচক প্যানেল। Very excited for this opportunity. This is a very proud moment for me. I'm onek humbled and excited to join the national team in the Tri-Nation Cup. And our focus is always
to get into the first starting 11 and to support the team আর কি যেভাবেই হোক to get more goals and win more games. যত কথাই বলা হোক না কেন গেল ক বছর ধরে দেশের ফুটবলের গ্রাফটা নিম্নমুখী অবস্থা পরিবর্তনে চেষ্টা করে যাচ্ছে ফুটবল ফেডারেশন কিন্তু অন্যরা এতটাই এগিয়ে যে সহসাই পার্থক্য ঘোচানো সম্ভব হয়ে উঠছে না যা ব্যথিত করে প্রবাস ফুটবলারদের তবে এবার সেই দৃশ্যপটে পরিবর্তন আনতে চান তাহমিদ ইসলাম ধন্যবাদ জানাতে চাই আমার কোচ জিমি ডে অ্যান্ড অল ফুটবল ফেডারেশনকে সমগ্র দেশবাসীর কাছে নিকট দোয়া চাই যাতে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পারি এন্ড বাংলাদেশ ফুটবলকে অন্য লেভেলে নিয়ে যেতে পারি সম্প্রতি কিরগিজস্তানে অনুষ্ঠেয় 3 জাতি টুর্নামেন্টের জন্য 23 সদস্যের দল ঘোষণা করেছে বাফুফে সেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন কানাডা প্রবাসী রাহবার খান ও ফ্রান্সে বসবাস করা তাহমিদ ইসলাম এসএম ইকবাল সময় সংবাদ ঢাকা ভোরের সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার বন্দনগরীতে টিকা নিতে কয়েক গুণ বেশি নিবন্ধন বুথ বাড়িয়েও চট্টগ্রাম মেডিকেলে হিমশিম অবস্থা বন্ধ নিবন্ধন উপচে পড়া ভিড়ে কেন্দ্রগুলো সংক্রমণের হটস্পট কাস্টমার কেয়ারের কর্মকর্তা সেজে ফোনে গ্রাহককে ধাঁধায় ফেলে কৌশলে পাসওয়ার্ড চুরি হাতিয়ে নেয় মোবাইল ব্যাংকিংয়ের লাখ লাখ টাকা মাগুরায় 2 প্রতারক গ্রেফতার এবং 2 মাসের ব্যবধানে চট্টগ্রামে আবারও নালায় পড়ে দুর্ঘটনা মুরাদপুরে নিখোঁজ কয়েক ঘন্টার বৃষ্টিতে পানির নিচে নগরী জলাবদ্ধ মা ও শিশু হাসপাতাল এই ছিল ভোরের সময় সঙ্গে থাকুন সময়